তো আজকে আমাদের 9 পয়েন্ট আই, এবং এই যে 9 পয়েন্ট আইতে হচ্ছে যে আমাদের যেগুলা টপিক আছে এইগুলা হচ্ছে ডিফারেন্সিয়েশনের সাহায্যে একটা একটা যে কোনো একটা বক্ররেখার সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বের করা। তো এখন সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের জন্য আমাদের বেশ কিছু শর্ত আছে, আগে আমরা ওইগুলো একটু দেখে নিই। তো আমাদের যদি ওয়াই যে কোনো একটা ফাংশন হয়, ওয়াই ইজ ইকুয়াল টু এফ এস, আচ্ছা ধরো ওয়াই ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স যদি একটি বক্ররেখার সমীকরণ হয় সেক্ষেত্রে এর আমাদের আচ্ছা ডিওয়াই ডিএক্স, সেক্ষেত্রে এর সর্বোচ্চ অথবা সর্বনিম্ন আচ্ছা সর্বোচ্চ অথবা সর্বনিম্ন মান পাওয়া যাবে যদি ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু জিরো হয়। তাহলে এর সর্বোচ্চ অথবা সর্বনিম্ন মান পাইতে গেলে ডিওয়াই ডিএক্স এখানে জিরো হবে। ওকে, এখন এর এর যে কোনো সর্বোচ্চ মান অথবা যে কোনো সর্বনিম্ন মানকে বলা হয় চরম বিন্দু। সর্বোচ্চ অথবা সর্বনিম্ন মানকে বলা হয় চরম বিন্দু। এখন চরম বিন্দু বলতে এইটা আমাদের সবচেয়ে ম্যাক্সিমাম মান আর কি, মানে আমাদের চরম বলতে কি বোঝায় সবচেয়ে বেশি। তো চরম বিন্দু বলতে সবচেয়ে ম্যাক্সিমাম মান, এখন সবচেয়ে ম্যাক্সিমাম মান সর্বোচ্চ। এখন এইটা আমাদের দুই দিকে আর কি সবচেয়ে বেশি হইতে পারে, একটা একটা ঊর্ধ্বমুখী সবচেয়ে বেশি, একটা নিম্নমুখী সবচেয়ে বেশি। তো একটা হচ্ছে সর্বোচ্চ, একটা হচ্ছে সর্বনিম্ন। ওকে, তো এখন এই যে ডিওয়াই ডিএক্স এটা হচ্ছে আমাদের বক্ররেখার ঢাল, সরি বক্ররেখার ঢাল না, বক্ররেখার স্পর্শকের ঢাল। তো এইটা যে বিন্দুতে জিরো, মানে আমাদের যে বিন্দুতে ঢাল জিরো, ওই বিন্দুতে আমাদের যেগুলা স্পর্শক ওগুলা এক্স অক্ষের সমান্তরাল। আমরা কালকে এগুলো পড়ছিলাম। তাহলে এই যে ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু জিরো, অর্থাৎ স্পর্শক যেখানে এক্স অক্ষের সমান্তরাল সেগুলো হচ্ছে চরম বিন্দু। ওকে, তাহলে আমাদের এখানে চরম বিন্দু যদি বের করতে বলে সেই ক্ষেত্রে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান দুইটাই বের করতে হবে।
আর যদি আমাদের প্রশ্নে একদম বলেই দেয় যে সর্বোচ্চ মান অথবা সর্বনিম্ন মান বের করো, তাহলে আমরা যে কোনো একটা বের করব। আচ্ছা, এখন আমরা যদি এখানে যে ম্যাথ আছে এগুলো যদি একটু দেখি। হ্যাঁ, এখন এখানে খেয়াল করো ম্যাথ দুইটা। এখন এইখানে আমাদের বলছে যে ফাংশন অফ এক্স সমান এত এর সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান নির্ণয় করো। আচ্ছা, তাহলে 2x³ -21 x² 36x - 20। সো আমাদের এখানে dy/dx দরকার, তো আমরা এখানে ক্যালকুলেশনের সুবিধার্থে এটাকে y যদি আমরা ধরে নেই, তো সেই ক্ষেত্রে এখানে dy/dx হবে 6x² -42x + 36। এটা হচ্ছে dy/dx। তাহলে এখানে যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান বের করতে বলছে, তো আমাদের কোন বিন্দুগুলা আমাদের সর্বোচ্চ অথবা সর্বনিম্ন হবে, যেই সব বিন্দুতে dy/dx 0। তাহলে সর্বোচ্চ অথবা সর্বনিম্ন মানের জন্য dy/dx হবে 0। ওকে, তাহলে এখানে 6x² -42x ইজ ইকুয়াল, তাহলে এটা হচ্ছে x² -7x, আর এটা কত হয় 6। তাহলে এখানে আমাদের আসতেছে x² -6x - x। ওকে, তাহলে x - 6, আর এখানে -1 কমন নিলে x - 6। ওকে, তো সেই ক্ষেত্রে এটা আমাদের x = 1 আসবে এবং x = 6 আসবে। আচ্ছা, এটা আসলো। এখন এইগুলো হচ্ছে আমাদের চরম বিন্দু। তো এখন এই এই যে চরম বিন্দুগুলা ব্যবহার করে আমরা সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান কিভাবে বের করব, এগুলা এগুলা থিওরি আকারেও লিখে দেওয়া যায়, বাট এগুলো থিওরি আকারে লিখে দেওয়ার দরকার নাই। এগুলা ম্যাথ আকারেই মনে রাখো। ওকে, এখন এইখানে যে আমাদের x = 1, এখন এখানে ফাংশন অফ ওয়ান এর মান এইখানে আমরা যদি বের করি, তাহলে ফাংশন অফ ওয়ান এইখানে কত আসবে? না না, ধরো এই ফাংশন অফ ওয়ান কেন? আচ্ছা, দাঁড়াও, এইটা বের করার পর আমাদের d²y dx², অর্থাৎ ফাংশন অফ এক্স এর দ্বিতীয় ডিফারেন্সিয়েশন, যেটাকে আমরা লিখতে পারবো f′′ অফ এক্স, এইটা বের করতে হবে। তো f′′অফ এক্স এইখান থেকে, এই যে আমাদের এটা হচ্ছে f(x), মানে আমাদের ফাংশন অফ এক্স কে একবার ডিফারেন্সিয়েশন করলে ওইটা f′অফ এক্স, বা এটা প্রথম ডিফারেন্সিয়েশন। তো এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে আমাদের ′′অফ এক্স আসবে। তাহলে এটা আমাদের আসে কত? 12x - 42। একটা ম্যাথ ভালো মতো বুঝো এটা, তাহলে এর পরে ম্যাথ গুলোতে সমস্যা হবে না। ওকে, এখন আমাদের দ্বিতীয় অন্তরজ বের করার পরে এই যে আমাদের দ্বিতীয় অন্তরজে এক্স এর যে দুইটা মান আসছে, আমরা ওই দুইটা এখানে বসাবো। তাহলে একবার হচ্ছে x = 1 এর জন্য আমাদের দ্বিতীয় অন্তরজের মান আসবে কত? 12 × 1 -42। তার মানে এটা হচ্ছে -30। আর একবার 6।
6 × 12 = 72, -42, তাহলে এখানে আসতেছে +30। ওকে, এখন আমাদের থিওরি হচ্ছে যেইখানে মানে আমাদের এই দ্বিতীয় অন্তরজে যে মানের জন্য F" এর মান মাইনাস আসবে, সেই বিন্দুতে বক্ররেখাটার মান সর্বোচ্চ হবে। অর্থাৎ এইখানে আমাদের F" অফ 1, x = 1 এর জন্য দ্বিতীয় ডিফারেন্সিয়েশনের মান is <0 1 এর জন্য যেহেতু <0, তাহলে অতএব x = 1 বিন্দুতে ফাংশনের মান সর্বোচ্চ। 1 বিন্দুতে ফাংশন অথবা বক্ররেখা লিখতে পারো, ফাংশনের মান সর্বোচ্চ। এবং যেইখানে যে বিন্দুর জন্য F" এর মান is <0 হবে, ওই বিন্দুতে ফাংশনের মান সর্বনিম্ন। বিন্দুতে ফাংশনের মান হচ্ছে সর্বনিম্ন। এগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে এইখানে এইখানে আমাদের ধাপগুলো হচ্ছে, আমরা প্রথমে যেটা আমাদের ওয়াই দেওয়া থাকবে অথবা F দেয়াই থাকুক না কেন, আমরা প্রথমে Y1 অথবা প্রথম ডিফারেন্সিয়েশন এটা বের করব। তারপর প্রথম ডিফারেন্সিয়েশন সমান 0 ধরে এক্স এর মানগুলো বের করব। তারপর আবার আমরা দ্বিতীয় ডিফারেন্সিয়েশন বের করব, এক্স এর মানগুলো দ্বিতীয় ডিফারেন্সিয়েশনে বসায় একটা আমাদের আসবে <0, একটা <0 আসবে। তো এক্স এর যে মানটার জন্য <0 আসবে, ওই বিন্দুতে হচ্ছে ফাংশনের মান সর্বোচ্চ। আর যে বিন্দুর জন্য F" এর মান এই আমাদের এই পজিটিভ আসবে অথবা <0 আসবে, সেইখানে ফাংশনের মান সর্বনিম্ন। এখন আবার সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বের করার জন্য আমাদের এক্স এর ওই মানগুলা মেইন সমীকরণে বসাইতে হবে। তাহলে আমাদের সর্বোচ্চ মান, তাহলে সর্বোচ্চ মান এখন এখানে আমাদের কিসের জন্য হবে? x = 1 এর জন্য। তাহলে এইখানে x = 1 যদি আমরা এখানে বসাই, তাহলে 2 × 1³ মানে 1, -21 + 36 -20, তাহলে এটা কত হয়? 2, আর 36 মিলে 38, 38 আর -41 আসতেছে কত? -3। হ্যাঁ, এইটাই সর্বোচ্চ মান, যদিও এই মানটা নেগেটিভ, বাট এইটাই একটা ফাংশনের সর্বোচ্চ মান হইতে পারে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফাংশনের সর্বোচ্চ মান। এবং সর্বনিম্ন মান হবে যখন x = 6। তাহলে এখানে ফাংশন অফ এক্স, আচ্ছা, এটা তো অনেক অনেক বড় একটা ক্যালকুলেশন হবে। সো এটা ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে এটা করে ফেলবা। এটা আসে কত? আহ এটা আসে -128। তাহলে আমাদের এটা হচ্ছে ফাংশনের সর্বনিম্ন মান। এটা বুঝছো? এবং এইটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাদের কিভাবে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান পর্যন্ত বের করতে হয়। এই চ্যাপ্টারে এই একটাই নিয়ম। আর একটা নিয়ম মেবি আছে, ক্রমবর্ধমান ক্রমহ্রাসমান, আচ্ছা ওইটা আরো সহজ। তো এই ম্যাথের যেগুলা ধাপ আছে, এগুলো অবশ্যই এগুলো ভালো মতো মাথায় রাখতে হবে। আচ্ছা, হ্যাঁ, এখন আমাদের এইখানে দেখাইতে বলছে যে এই যে আমাদের যে ফাংশনটা দেওয়া, এর কোনো সর্বোচ্চ অথবা সর্বনিম্ন মান নেই।
ওকে, আমরা এটা কিভাবে প্রমাণ করব? তাহলে আমরা এটা ধরে নেই, লেট y ইজ ইকুয়াল টু এক্স কিউব 3x² 6x+3। তাহলে এখানে dy/dx এটা হচ্ছে 3x² -6x+6। 3 কমন নিলে x² -2x+2। 3x² -2x+1+1। 3 এইখানে ভিতরে আছে x-1 হোল স্কয়ারের সূত্র, আর এইখানে +1। এই পর্যন্ত তো এই বুঝছো আশা করি। এখন বলো, এইটা কি আমাদের কখনো জিরো হওয়া সম্ভব? না। এই মানটা কিন্তু কখনোই জিরো হবে না, কারণ এইখানে তুমি এক্স এর মান যাই বসানো কেন, এইখানে এক্স এর মান 1 বসাইলে এর মান সর্বনিম্ন আসে, কারণ এক্স এর মান 1 বসাইলে এইখানে জিরো আসবে। এই জিরোর উপর স্কোয়ার আবার +1 আছে, আলটিমেটলি এটা +1 হবে, এবং 3 × 1 মিলে 3 হবে। এইখানে 3 হচ্ছে সর্বনিম্ন মান, এটা কখনোই জিরো হবে না। আর তুমি এক্স এর মান প্লাস বসাও অথবা মাইনাস যাই বসাও না কেন, এইখানে যেহেতু এর উপর স্কোয়ার আছে, এই মানটা সবসময় পজিটিভ হবে, অর্থাৎ ওভারঅল মানটা অলওয়েজই পজিটিভ হবে। তো এইটা কখনোই জিরো হওয়া সম্ভব না। তো এখন আমাদের সর্বোচ্চ অথবা সর্বনিম্ন মানের জন্য আমাদের শর্ত কি, dy/dx কে জিরো হইতে হবে। তো এইটা যেহেতু আমাদের জিরো হবে না, তো এর কোনো সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নেই। যা কখনো অতএব আমাদের dy/dx ইজ নট ইকুয়াল টু জিরো, সুতরাং এর সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নেই। ওকে, এরপরে দেখাও যে, আচ্ছা এটা আমরা একটা x/ln x, এর সর্বনিম্ন মান আমাদের দেখাইতে বলছে এটা বা এক্সপোনেনশিয়াল। আচ্ছা, তো আমাদের সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের জন্য আমাদের শুরুতেই dy/dx দরকার। তাহলে dy/dx এটাকে ডিফারেন্সিয়েশন করলে এখানে কোন রুল হবে? এটা u/v এর রুল। তাহলে ln x এর উপর স্কোয়ার, ln x কে রেখে x এর ডিফারেন্সিয়েশন 1, মাইনাস x কে রেখে ln x এর ডিফারেন্সিয়েশন 1/x। তাহলে এটা আসতেছে ln x -1, নিচে হচ্ছে ln x এর উপর স্কোয়ার। এখন এইখানে লিখবা যে সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের জন্য আমাদের কি হইতে হয়, dy/dx কে জিরো হইতে হবে। তো এখন এইখানে মান বসাইলে আমাদের ln x এর উপর যে স্কোয়ার ওইটা গুণ হয়ে জিরো হয়ে যাবে। তাহলে আমাদের এখানে থাকতেছে শুধুমাত্র ln x -1 ইজ ইকুয়াল টু জিরো, ln x ইজ ইকুয়াল টু 1। ওকে, তাহলে আমরা ওই দিন তো এই শিখছিলাম যে এখন আমরা যদি এখানে এন্টিলগ নিয়ে আসি, x সমান এই কি হবে বলো তো? x সমান কি হবে? এই সমীকরণ থেকে x সমান কি হবে?
ই। হ্যাঁ, এটা হবে ই। এটা আমাদের মেইনলি হবে e⁻1, মানে এখানে এন্টিলগ নিলে নিলে আমাদের ডান দিকে যা থাকবে পুরোটাই ই এর পাওয়ার হিসেবে চলে আসবে। তাহলে এখানে যে কোনো কিছুর পাওয়ার ওয়ান মানে তো ওইটাই, তার মানে এখানে ই। তো আমরা এখানে এক্স এর মান পাইলাম ই। ওকে, তো এখন আমাদের পরবর্তী কাজ কি? এই যে এই ম্যাথটাতে আমরা ডিওয়াই বাই ডিএক্স জিরো ধরে এক্স এর মানগুলো আমরা বের করছি, তারপরে আমরা আবার এই যে কি করছি, আমরা আবার দ্বিতীয় ডিফারেন্সিয়েশন বের করছি, এবং দ্বিতীয় ডিফারেন্সিয়েশনে গিয়ে এক্স এর মানগুলো বসাইতে হয়। ওকে, তো আমরা যদি এখানে সেম কাজটাই করি, দ্বিতীয় ডিফারেন্সিয়েশন ডি স্কোয়ার ওয়াই ডিভাইড বাই ডি। আচ্ছা, এটা ওয়াই ওয়ানও লিখতে পারো, কোনো সমস্যা নেই। বা পেজে আমাদের দ্বিতীয় ডিফারেন্সিয়েশনকে ওয়াই টু লিখতে পারো, অথবা এটাকে ফাংশন অফ এক্স ধরে একবার এফ ড্যাশ অফ এক্স, এফ ডাবল ড্যাশ অফ এক্স, যে যে কোনো একটা এখানে লেখা যাবে, কোনো প্রবলেম নাই। ওকে, তাহলে আমাদের আমাদের দ্বিতীয় না, আমাদের ফার্স্ট ডিফারেন্সিয়েশন আসছে কিন্তু এইটা। তো এখন এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে লন এক্স, এইখানে তো স্কোয়ার ছিল, তো আমাদের আবার ইউ ডিভাইড বাই ভি এর সূত্র অনুযায়ী এখানে কি হবে, আবার একটা আসবে স্কোয়ার। তো এই দুইটা মিলে হয়ে যাবে ফোর। লন এক্স স্কোয়ার, ভি কে বাইরে রেখে ইউ এর ডিফারেন্সিয়েশন, তো ইউ হচ্ছে লন এক্স মাইনাস ওয়ান, তো এটা মেইনলি হবে আমাদের ওয়ান ডিভাইড বাই এক্স আর ওয়ান টু জিরো। ওকে, আর লন এক্স মাইনাস ওয়ান কে রেখে এখন আমাদের ভি এর ডিফারেন্সিয়েশন অর্থাৎ লন এক্স স্কোয়ার, তাহলে শুরুতে হবে টু লন এক্স, এরপর আবার লন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে ওয়ান ডিভাইড বাই এক্স। এটা আশা করি বুঝছো। আচ্ছা, এটা আসলো। এখন এইখানে আমাদের লসাগু করার বা এরকম যোগ বিয়োগ করার কোনো দরকার নাই, কারণ এটা অনেক মানে তখন অনেক জটিল হয়ে যাবে আর কি। তো এখন আমাদের কাজ কি, এক্স এর মান এইখানে বসানো, এক্স ইজ ইকুয়াল টু ই। তাহলে আমাদের দ্বিতীয় ডিফারেন্সিয়েশনের মান এইখানে কত হবে? আচ্ছা ধরো আমি এগুলো লিখি, এখানে লন ই এর উপর স্কোয়ার আসবে, ওয়ান ডিভাইড বাই ই আসবে, লন ই মাইনাস ওয়ান আসবে, টু লন ই, ওয়ান ডিভাইড বাই ই, লন ই এর পাওয়ার ফোর। ওকে, লন ই এর মান কত? ওয়ান। হ্যাঁ, লন ই এর মান হচ্ছে ওয়ান। তাহলে এটা ওয়ান। আর তাহলে এখানে আমাদের থাকতে শুধুমাত্র ওয়ান ডিভাইড বাই ই। আর এইটা এটা কত হবে বলো তো, এই পরের অংশটুকু? জিরো। হ্যাঁ, এটা হবে পুরোটাই জিরো। আবার নিচে হচ্ছে ওয়ান টু দি পাওয়ার ফোর মানে ওয়ান, তাহলে এটা শুধুমাত্র ওয়ান ডিভাইড বাই ই। ওয়ান ডিভাইড বাই ই। ই কিন্তু একটা আমাদের সাংখ্যিক মান আছে, ওইটা আমি তোমাকে একদিন মানে বের করা শিখাইছিলাম, এটা শিফট লন দিলেই ই আসে। তো ই এর মান টু পয়েন্ট সামথিং মেবি, আমার মনে নাই। তো এই যে, তাহলে ওয়ান ডিভাইড বাই ই, এইটা কি হবে বলো তো? এটা কিন্তু গ্রেটার দেন জিরো, এই মানটা কিন্তু একটা ধনাত্মক মান, এই যে ওয়ান ডিভাইড বাই ই। তো এক্স ইজ ইকুয়াল টু ই বিন্দুতে আমাদের দ্বিতীয় ডিফারেন্সিয়েশনের মান আমার গ্রেটার দেন জিরো, তাহলে এক্স ইজ ইকুয়াল টু ই বিন্দুতে ফাংশনের মান কি হবে? সর্বনিম্ন। হ্যাঁ, এখানে হবে ফাংশনের মান হবে সর্বনিম্ন। এর কিন্তু কোনো সর্বোচ্চ মান নাই। এখন এই যে তোমাকে যদি এইটা এখন সেম প্রশ্ন, যা যদি প্রশ্নের ভাষাটা চেঞ্জ করে দাও, মানে দেয় যে এই দেখাও যে এই ফাংশনের কোনো সর্বোচ্চ মান নাই, এই যে, তাহলে আশা করি বের করতে পারবা। এই ফাংশনে কেন সর্বোচ্চ মান নাই? কারণ আমাদের এক্স এর এখানে মানের জন্য দ্বিতীয় ডিফারেন্সিয়েশনের মান লেস দেন জিরো হয় না। যেহেতু লেস দেন জিরো হয় না, অতএব এই ফাংশনের সর্বোচ্চ মান নেই, এই ফাংশনে শুধুমাত্র সর্বনিম্ন মান আছে। ওকে, তাহলে সর্বোচ্চ
মান অথবা সর্বনিম্ন মান আমরা কই থেকে বের করব? এক্স এর মান মেইন ফাংশন, আমাদের মেইন সূত্রে, মেইন ফাংশনে বসাইতে হবে আর কি। তাহলে সর্বোচ্চ মান আমাদের যখন এক্স ইজ ইকুয়াল টু ই, তাহলে এখানে ওয়াই অথবা এফ অফ এক্স ধরলে এফ অফ এক্স, তাহলে এটা হবে ই ডিভাইড বাই লন ই। লন ই এর মান তো ওয়ান, তাহলে এটা অ্যান্সার আসবে শুধুমাত্র ই। তো আমাদের এটাই দেখাইতে বলছে, সর্বনিম্ন মান ই, অতএব এটা আসলো। ওকে, এটা আশা করি বুঝছো। আচ্ছা, এরপরে আমাদের বলছে এত ব্যবধিতে এত ফাংশনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান নির্ণয় করো। তাহলে এখানে ফাংশন অফ এক্স, এক্স কিউব, 18x স্কোয়ার, 96x, তাহলে এখানে ফাংশন অফ এক্স কি হবে? 3x স্কোয়ার, 36x, 96, আর এফ ডাবল ড্যাশ অফ এক্স। আচ্ছা, আমাদের যদিও এফ ডাবল ড্যাশ অফ এক্স একটু পরে লাগে, আমরা তারপরে এখানে একবারে বের করে রাখি, সমস্যা নাই। তো এখানে 6x মাইনাস 36। ওকে, তো আমাদের সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের জন্য এটা এফ ড্যাশ অফ এক্স সমান 0 হবে, অর্থাৎ প্রথম ডিফারেন্সিয়েশনটা। তাহলে 3x স্কোয়ার, 36x, 96 ইজ ইকুয়াল টু 0। 3 দ্বারা ভাগ করলে এক্স স্কোয়ার, 3 × 36, 3×3 = 90, 3×2 তাহলে 32। এটা কি হইলো? এই 32 দিলে, ও হ্যাঁ, এটা তো এই মিলে তো, এই 4 × 8 = 32। ওকে, তাহলে এইখানে আমাদের কত আসতেছে? এক্স ইজ ইকুয়াল টু 4 এবং 8, এইটা আসবে। আচ্ছা, এখন এইখানে এই যে এই ম্যাথে যদিও ব্যবধির ওই রকম কোনো কাজ নাই, বাট এইখানে আমাদের ব্যবধি, ধরো যে এইখানে আমাদের অ্যান্সার আসলো, এইখানে যদি আমাদের তিনটা অ্যান্সার আসতো, যেমন আছে এখানে ব্যবধি দেওয়া 0 থেকে 9, এই ব্যবধির একটা ম্যাথ তো থাকার কথা এরকম, মানে যে এইখানে আমাদের ব্যবধিতে ইনক্লুশন। আচ্ছা, এখন যদি এখানে অ্যান্সার আসতো আমাদের 0, 8, 9, এখন যদি তোমার ব্যবধির এই তিনটে অ্যান্সার আসতো, মানে এইখানে আমাদের এক্স এর মান, তাহলে যেহেতু ব্যবধি উল্লেখ করে দেওয়া, এইখানে তিনটা মানে কিন্তু নেওয়া যাবে না, এইখানে কোন মানটা সিলেক্ট করবা এর জন্য ব্যবধির এইখানে লাগবে। তো এইখানে ব্যবধির নিয়ম হচ্ছে যে আমাদের ব্যবধি দুই ধরনের। এটা হচ্ছে আমাদের ওপেন ইন্টারভাল, বা এটা হচ্ছে ওপেন ব্যবধি বলা হয়, এটা হচ্ছে ওপেন ইন্টারভাল। এটা আমাদের ইয়াতে আছে, সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার, মানে বাস্তব সংখ্যাতে এটা ছিল, বাট এইগুলো আমাদের শর্ট সিলেবাস থেকে এগুলো বাদ করে দিছে তো। আর এটা হচ্ছে ক্লোজ ইন্টারভাল, মানে একটা হচ্ছে মুক্ত ব্যবধি আর একটা হচ্ছে বদ্ধ ব্যবধি। তো মুক্ত ব্যবধির আমাদের নিয়ম হচ্ছে যে এই যে ফার্স্ট ব্র্যাকেট থাকলে মুক্ত ব্যবধি, মুক্ত ব্যবধি দ্বারা এখানে বোঝায় 0 এবং 9 ব্যতীত 0 থেকে 9 পর্যন্ত সবাই, মানে এর মধ্যে 1 থেকে 8 পর্যন্ত তুমি নিতে পারবা, 0 এবং 9 নেওয়া যাবে না। এটা হচ্ছে মুক্ত ব্যবধি দ্বারা এটা বোঝায়। আর যদি সেম জিনিসটা তোমার এইরকম বদ্ধ ব্যবধি দ্বারা থাকতো, অর্থাৎ থার্ড ব্র্যাকেট দ্বারা থাকতো, তাহলে এখানে 0 সহ এবং 9 সহ, 0 থেকে 9 পর্যন্ত যা আছে সবাই। আবার এইখানে একদিকে মুক্ত ব্যবধি, একদিকে এই বদ্ধ ব্যবধিও থাকতে পারে। এই ধরনের ব্যবধি দ্বারা তোমার বোঝায় যে এক নেওয়া যাবে না, মানে যেই দিকে মুক্ত ব্যবধি থাকবে ওইটা নেওয়া যাবে না।
তাহলে এখানে 2 থেকে 10 পর্যন্ত নিতে পারবা, কারণ এখানে 10-এর সাইডে বদ্ধ ব্যবধি আছে। আচ্ছা, এটার নাম আসলে আমার অ্যাকচুয়ালি, এটা কোনটা যে মুক্ত কোনটা বদ্ধ এটা আমি শিওর না, বাট একটা মুক্ত একটা বদ্ধ আর কি। এখন এখানে তোমার ফার্স্ট ব্র্যাকেট থাকলে ওইটা নেওয়া যাবে না, আর থার্ড ব্র্যাকেট থাকলে ওইটা সহ নিতে হবে, এইটা আর কি। এইটার মানে বেসিক থিওরি আর কি, এটা বুঝছো? হুম, বুঝছি। এখন এখন এই যে আমাদের যে এখানে মুক্ত ব্যবধি দিয়ে দিছে 0 থেকে 9, তাহলে আমাদের যদি অ্যান্সার আসতো 0, 8, 9, এই তিনটা যদি অ্যান্সার আসতো, তাহলে আমরা এইখান থেকে 0 নিতে পারতাম না, 9ও নিতে পারতাম না। তাহলে আমাদের শুধুমাত্র 8 নিয়েই আমাদের পরবর্তী স্টেপ গুলা করতে হইতো। এখন এইখানে 4 এবং 8 আছে। তো এই যে তোমার 0 থেকে 9-এর মধ্যে, তো এখানে 4ও পড়ে 8ও পড়ে, কিন্তু তোমার এখানে 0 নেওয়া যাবে না, 9 নেওয়া যাবে না, এদের মধ্যবর্তী সবাইকে নিতে হবে। তো 4 এবং 8 যেহেতু এদের মাঝখানেই পড়ে, তো এখন আমাদের এখানে 4ও নেওয়া লাগবে, 8ও নেওয়া লাগবে। আর যদি এখানে আমাদের অ্যান্সার 9 আসতো, এখানে অ্যান্সার 8 না আসে যদি 9 আসতো, তাহলে কিন্তু 9 নেওয়া যাইতো না, কারণ 9 এখানে মুক্ত ব্যবহৃত আছে। ওকে, এগুলা আমরা হচ্ছে যে পড়ছিলাম ওই আমাদের আমাদের সময় তো করোনা ছিল, তো আমাদের কলেজ শুরু হওয়ার আগেই আর কি আমি এগুলো পড়ে রাখছিলাম। কিন্তু পরবর্তীতে কলেজ শুরু হওয়ার পরে দেখি এগুলা সিলেবাস থেকে বাদ করে দিছে আর কি। তো এইসব মানে বেশ কয়েকটা জিনিস লাগে আর কি, এই যে ব্যবধিক জিনিসগুলো লাগে, তারপরে আমাদের বেশ কিছু ধারা এবং ফাংশনের আরো বেশ কিছু জিনিসপত্র লাগে, বাট ওইগুলা যেহেতু আমাদের মানে চ্যাপ্টার গুলা নাই, ওগুলা এই আমাদের পরীক্ষাগুলো তো আর কি দেয় না। ওকে, তো ওই দিন আমরা যে পড়ছিলাম এই যে আমাদের এনতম অন্তরজ, এনতম অন্তরজে 1/x এর অথবা লন এর অথবা লগারিদমের কিন্তু এনতম অন্তরজ আছে, বাট ওইগুলা শিখতে হলে আমাদের আমাদের ধারা লাগে, যে এটা আমাদের দ্বিপদী বিস্তৃতি এই চ্যাপ্টারে আছে আর কি। তো এই দ্বিপদী বিস্তৃতি চ্যাপ্টার যেহেতু শর্ট সিলেবাসে নাই, তো ওইগুলো আসারও চান্স নাই আর কি। তো ওই জন্য এগুলো শেখানো হয় নাই। ওকে, তো আমাদের এর পরবর্তী স্টেপ কি? এর পরবর্তী স্টেপ হচ্ছে এক্স এর মানগুলা এফ ডাবল ড্যাশ অফ এক্স এ আমাদের বসায় দেখতে হবে কোনখানে লেস দেন 0 আসে, কোনখানে গ্রেটার দেন 0 আসে। তাহলে এফ ডাবল ড্যাশ অফ একবার 4, এটা নিলে আসবে কত? 4×24 -36 -12, আর একটা 8 নিলে 6×48 -36 +12। আচ্ছা, এটা